নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড আইকিউ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি ডিসকাস করছি রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্বন্ধে। 2018 সালে রেলওয়ের যে গ্রুপ ডি এক্সামটা হয়েছিল তাতে মোটামুটি টোটাল 100টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো তার মধ্যে থেকেই আজকে 18/9/2018-তে থার্ড শিফটে যে এক্সাম হয়েছিল তার কোশ্চেন নিয়ে আলোচনা করব। মানে সেই কোশ্চেনে যে সমস্ত জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়েই আলোচনা করব। আর এর আগে আমি দুখানা সেটের কোশ্চেন সম্বন্ধে আলোচনা করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেগুলোকে দেখতে পারো। আর সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখো, একের কোশ্চেনটা কি আছে, পর্যায় সারণীতে সোডিয়াম থেকে ক্লোরিনের দিকে গেলে পারমাণবিক আকার কি হয়, মানে অ্যাটমিক সাইজটা কি হয়। প্রথমের অপশনটা আছে একই থাকে, বি এরটা আছে বাড়ে, সি এরটা আছে কমে, ডি এরটা আছে প্রথমে বাড়ে তারপর কমে। তো আমরা প্রথমে পর্যায় সারণীটা দেখে নেবো যে সোডিয়ামটা আর ক্লোরিনটা কোথায় আছে। তো পর্যায় সারণীর এই যে বাম দিক থেকে ডান দিকটা কি হয়, শ্রেণী হয়, 1 2 করে 18টা টোটাল শ্রেণী, আর 1 থেকে 7 পর্যন্ত টোটাল পর্যায় আছে। তাহলে পর্যায় সারণীর কি হয়, বাম দিক থেকে ডান দিকে মানে শ্রেণী বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, অ্যাটমিক সাইজটা কমতে থাকে, আর ওপর থেকে নিচের দিকে এলে অ্যাটমিক সাইজ বাড়তে থাকে। ঠিক আছে, এবার তুমি দেখো সোডিয়ামটা কোথায় আছে। সোডিয়ামটা রয়েছে এই যে 1 নম্বর শ্রেণীর 3 নম্বর পর্যায়ে। ঠিক আছে, আর দেখো ক্লোরিনটা কোথায় রয়েছে, ক্লোরিনটা রয়েছে 17 নম্বর শ্রেণীর 3 নম্বর পর্যায়েতে। তাহলে কি হচ্ছে, সোডিয়াম থেকে ক্লোরিনের দিকে যাওয়া মানে কি, শ্রেণী বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া। আর আমি তোমাদের বলেছি শ্রেণী বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, অ্যাটমিক সাইজটা কমতে থাকে। তাহলে অপশন সি এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অ্যাটমিক সাইজ কমতে থাকে। দুয়ের দাগের কোশ্চেনটা আছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হবে। অপশন এরটা আছে এফ ইন্টু এস, এফ মানে হচ্ছে যে বল ইন্টু সরণ, তাহলে বল ইন্টু সরণ সমান আমরা কি জানি ওয়ার্ক, তাহলে এটা হবে না। অপশন বি এরটা আছে হাফ এমভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা, এটাও হবে না। তাহলে অপশন ডি এরটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, যে স্থিতিশক্তি সমান এম জি এইচ। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, এটা রিপিটেড কোশ্চেন। এরপরে তিনের কোশ্চেনটা বলেছে প্রায় 50 সেকেন্ডের মধ্যে 40 মিটার উচ্চতায় 40 কেজি ভরের বস্তুকে উত্তোলনের জন্য প্রয়োজনীয় গড় শক্তি কত হবে। তোমাকে জি সমান দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে প্রথমে এটা বের করতে গেলে শক্তির ফর্মুলা জানতে হবে। তাহলে শক্তির ফর্মুলা কি, ওয়ার্ক বাই টাইম। আবার ওয়ার্ক মানে কি, বস্তুর বল ইন্টু সরণ, বস্তুর ওপরে বল ইন্টু সরণ। ঠিক আছে, আবার এফ সমান কি জানি, এম জি। তাহলে এম জি ইন্টু সরণ, এখানে যে এই 40 মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। ঠিক আছে, তাহলে এবার মানগুলো বসিয়ে দাও তোমরা। বলেছে প্রথমে কি আছে এম, এম মানে বস্তুর ভর 80 কেজি এখানে দেওয়া আছে, তাহলে 80 বসিয়ে দিলাম। তারপর কি আছে জি, জি প্রোভাইড করেছে এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 বসিয়ে দিলাম। তারপরে এস মানে কত উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা 40 আছে, যে 40 মিটার উচ্চতায়, তাই 40 বসালাম। আর টাইমটা 50 বলে দিয়েছে তো 50 বসিয়ে দিলাম। তারপরে 0 0 কেটে দিলাম, 5-এর সাথে 80-কে কাটলে 500 লং 80 হয়ে যায়। ঠিক আছে, তারপর 16 ইন্টু 10 160, 160-কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 640 ওয়াট বা জুল পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে অপশন সি এরটা হয়ে যাবে অ্যান্সার, 640 জুল পার সেকেন্ড। এরপরে চারের কোশ্চেনটা দেখো, চারের কোশ্চেনটা আছে ইকা অ্যালুমিনিয়ামের নাম পরিবর্তন করে পরবর্তীকালে আধুনিক পর্যায় সারণীতে কি করা হয়েছে। অপশন এ এরটা আছে জার্মেনিয়াম, অপশন বি এরটা আছে অ্যালুমিনিয়াম, অপশন সি এরটা আছে স্ক্যান্ডিয়াম, অপশন ডি এরটা আছে গ্যালিয়াম। তো এই কোশ্চেনটা তোমরা যদি না পড়ে থাকো কখনো তো তোমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। তো আমি তোমাদের বলে দিচ্ছি এটার অ্যান্সার হবে গ্যালিয়াম। ঠিক আছে, আর গ্যালিয়ামকে জি এ দ্বারা, মানে গ্যালিয়ামের সংকেত হচ্ছে জি এ। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। এরপর পাঁচের কোশ্চেনটা বলেছে দেখো, দুটি ভিন্ন পৃষ্ঠতলের মধ্যে অসামঞ্জস্যতার ফলে কি হয়। ঠিক আছে, তো কি হতে পারে তোমরা বলার চেষ্টা করো। অপশন এ এরটা আছে ঘাত, অপশন বি এরটা আছে ঘর্ষণ, অপশন সি এরটা আছে টান, অপশন ডি এরটা আছে টর্ক। তো এটার অপশন হয়ে যাবে ঘর্ষণ। ঠিক আছে, তাহলে দুটি ভিন্ন পৃষ্ঠতলের মধ্যে অসামঞ্জস্যতার ফলে ঘর্ষণের উৎপত্তি হয়। এরপর ছয়ের কোশ্চেনটা আছে নিচের কোনটিতে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি সর্বাধিক হয়। কি কি আছে দেখো, কিপ্টন আছে, নিয়ন আছে, হিলিয়াম আছে, আর্গন আছে। তার মানে সবকটাই নোবেল গ্যাস দেয়া আছে, এদের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি সর্বাধিক হয় তোমাকে সেটা বলতে বলেছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে অপশন সি এরটা হয়ে যাবে অ্যান্সার হিলিয়ামের। কেন হচ্ছে বা কিভাবে হয় সেটা দেখে নাও। এখানে তোমরা পিরিয়ডিক টেবিল দেখতে পাচ্ছ, পিরিয়ডিক টেবিলের নিচের দিক থেকে ওপরের দিকে গেলে আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পায়। ঠিক আছে, নিচের থেকে ওপরে গেলে বৃদ্ধি পায় এবং বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পায়। আর যদি তোমরা 18 নম্বর গ্রুপ, যেটা মানে নোবেল গ্যাসের যে গ্রুপটা আছে তাতে বলো, তার মধ্যে হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, কিপ্টন আছে, জেনন আছে, রেডন আছে। তো
তো এর ক্ষেত্রেও সেম কেস ফলো করবে, সেম রুল ফলো করবে। তাহলে নিচের দিকে আছে রেডন, তো এর সব থেকে কম হয় এই গ্রুপের মধ্যে, এর সব থেকে আয়নাইজেশন এনার্জি কম হয় আর সব থেকে বেশি হয় হিলিয়ামে। ঠিক আছে, তোমাকে অন্যভাবেও দিতে পারে যে আর্গন, ক্রিপ্টন, জেনন, নিয়নের মধ্যে কার বেশি, তখন তোমাকে বলতে হবে নিয়নের বেশি। ঠিক আছে, মানে নিচের দিক থেকে যত উপরের দিকে যাবে আয়নাইজেশন এনার্জি বেশি হবে, আর এখানের মধ্যে হিলিয়ামের সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি হবে। এরপর 7 কোশ্চেনটা বলেছে ডিএনএ এর কোন অংশটিতে একটি প্রোটিনের সমস্ত তথ্য সঞ্চিত থাকে। অপশন এরটা আছে নিউক্লিয়াস, অপশন বি এরটা আছে নিউক্লিওলাস, অপশন সি এরটা আছে ক্রোমোজোম, অপশন ডি এরটা আছে জিন। তো এর অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, জিন। তাহলে ডিএনএ এর কোন অংশটিতে প্রোটিনের সমস্ত তথ্য জমা থাকে, জিনেতে প্রোটিনের সমস্ত তথ্য জমা থাকে। অপশন ডি এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 8 কোশ্চেনটা কি বলেছে দেখে নেব। কোনো বস্তুকে একটি উত্তল দর্পণের থেকে 10 সেমি দূরে রাখা হলো, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ 5 সেমি। এক্ষেত্রে চিত্রের বৃত্তীকরণ মানে ম্যাগনিফিকেশনের তোমায় মান জানতে চেয়েছে। দেখো ম্যাগনিফিকেশন মানে হচ্ছে যে -v/u। ঠিক আছে, তাহলে এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু থেকে দর্পণের দূরত্ব মানে ইউটা বলে দিয়েছে কিন্তু ভিটা বলে দেয় না, তাহলে তোমাকে আগে দর্পণের সমীকরণ থেকে ভিটাকে বের করতে হবে। তাহলে দর্পণের সমীকরণ কি, 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তাহলে 1/v সমান কি হলো 1/f মাইনাস 1/u। ঠিক আছে, f সমান কি জানি, এখানে বলে দিয়েছে 5 সেমি, মানে ফোকাল লেন্থটা বলে দিয়েছে 5 সেমি। তাহলে f সমান 5 সেমি, আর উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব সবসময় নেগেটিভে হয়, তাহলে u সমান হয়ে গেল -10 সেমি। তাহলে v সমান আমরা এখান থেকে বের করে নিয়েছি, তাহলে v সমান বের করে হয়েছে 3.33। এবার ম্যাগনিফিকেশনের কি সূত্র, -v/u। তাহলে v এর মান কত 3.33, আর u এর মান কত, u এর মান হচ্ছে যে -10। তাহলে যখন মাইনাসে মাইনাসে বসাবো দুটো, এই যে এই মাইনাসটা আর ইউ থেকে যে -10টা সেইটা দুটো মাইনাসে প্লাস হয়ে গিয়ে হবে 3.33/10, তাহলে হয়ে যাবে 0.33, মানে অপশন সি এরটা হয়ে যাবে অ্যান্সার, ম্যাগনিফিকেশনের মান 0.33। এরপর 9 কোশ্চেনটা কি বলেছে দেখো, 9 কোশ্চেনটা বলেছে দেহে শক্তি উৎপাদনের সময়ে পেশি কোষে অক্সিজেনের অভাব হলে 6 কার্বন বিশিষ্ট অণু কত কার্বন বিশিষ্ট অণুতে রূপান্তরিত হয়। এখানে অপশনগুলো কি কি আছে দেখো, এরটা আছে 5, বি এরটা আছে 3, সি এরটা আছে 1, ডি এরটা আছে 2। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বি এরটা 3, মানে 6 কার্বন বিশিষ্ট অণু ভেঙে 3 কার্বন বিশিষ্ট অণুতে রূপান্তরিত হয়। দেখো 10 কোশ্চেনটা কি আছে, 10 কোশ্চেনটা আছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌলগুলির কোন কোন কক্ষ থাকে, মানে থার্ড পর্যায়ের মৌলগুলির কি কি কক্ষ থাকে সেটা তোমার সাথে জানতে চেয়েছে। তো কিভাবে হচ্ছে দেখো, এটা তোমরা হচ্ছে পিরিয়ডিক টেবিল দেখতে পাচ্ছ, আর এই যে বাঁদিকে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে পর্যায়, আর এগুলো হচ্ছে যে ওপরের গুলো হচ্ছে শ্রেণী। তাহলে পর্যায়ের যদি আমরা 3 নাম্বার পর্যায়টা দেখি, তাহলে ফার্স্ট যে অ্যাটমটা আছে সেটা হচ্ছে যে সোডিয়াম, আর শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আর্গন। আর্গনের টোটাল ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি 18। তাহলে 18টাকে যদি আমি ভাঙি, তাহলে আমরা কে কক্ষে কি জানি, কে কক্ষে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে 18-এর মধ্যে 2টো চলে গেল কে কক্ষে। তারপর একটা কি আছে এল কক্ষ, এল কক্ষে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, 8টা তাহলে হয়ে গেল এল কক্ষে। আর একটা কতগুলো তাহলে 18টা থেকে বাকি রয়েছে, তাহলে আরো 8টা ইলেকট্রন বাকি রয়েছে, সেটা কোথায় যাবে এম কক্ষে। তাহলে অপশন বি এরটা তাই জন্য হয়ে যাবে অ্যান্সার, যে পর্যায় সারণীর 3 নাম্বার পর্যায়ের সব থেকে মানে কোন কোন কক্ষ থাকে, কে, এল আর এম, এই 3টে কক্ষ থাকে। ঠিক আছে, অপশন বি এরটা হয়ে যাবে এর অ্যান্সার। দেখো এরপর 11 কোশ্চেনটা আছে যে ত্বরণের মাত্রা হলো, মানে ত্বরণের মাত্রা তোমার জানতে চেয়েছে। তো আমরা ত্বরণের মাত্রা কি জানি, এম এল T⁻²। এখানে দেখো কোনটা আছে সেটা, এই যে অপশন ডি এরটা দেখো, এখানে একটু ঘুরিয়ে লিখেছে, এই যে এমটা মাঝে ঢুকিয়ে দিয়েছে খালি, ml T⁻²। তাহলে অপশন ডি এরটা হয়ে যাবে অ্যান্সার, ত্বরণের মাত্রা LM T⁻², বা ml T⁻², একই ব্যাপার। এরপর 12 কোশ্চেনটা বলেছে মরু অঞ্চলের উদ্ভিদের এপিডার্মিসে মোটা মোম জাতীয় কিসের আস্তরণ থাকে। ঠিক আছে, মরু অঞ্চলের যে উদ্ভিদগুলো হয় এপিডার্মিসে মোটা মোম জাতীয় কিসের আস্তরণ থাকে সেটা জানতে চেয়েছে। তাহলে অপশন সি এরটা যাবে অ্যান্সার, কিউটিনের আস্তরণ থাকে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। এরপর 13 কোশ্চেনটা বলেছে ড্যাশ হলো একটি জটিল স্থায়ী কলা। অপশন এরটা আছে ক্লোরেনকাইমা, অপশন বি এরটা আছে কোলেনকাইমা, অপশন সি এরটা আছে জাইলেম, অপশন ডি এরটা আছে প্যারেনকাইমা। তাহলে অপশন সি এরটা হয়ে যাবে অ্যান্সার জাইলেম, জাইলেম হলো একটি জটিল স্থায়ী কলা। এরপর 14 কোশ্চেনটা বলেছে কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
এর দ্রবণের মধ্য দিয়ে বাত্যভাবে প্রবাহিত হলে সৃষ্ট পদক্ষেপের বর্ণ কিরূপ হবে? মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি ঘটবে আর তার ফলে যে জিনিসটা উৎপন্ন হবে তার কালার কি তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তো এই রিয়াকশন না জানলে তোমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। তো আগে রিয়াকশনটা দেখো। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে CaOH2 আর কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে যে CO2। তো এর মধ্য দিয়ে যখন চালনা করা হবে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট আর জল। তো ক্যালসিয়াম কার্বনেটের যে পদক্ষেপটা উৎপন্ন হবে তার কালার হবে সাদা। তাহলে অপশন সি এরটা হয়ে যাবে অ্যান্সার, সাদা কালারের পদক্ষেপে উৎপন্ন হবে। এর পরের কোশ্চেনটা বলেছে যে সমস্ত পরমাণুর বাইরের কক্ষ শূন্য থাকে তাদের যোজ্যতা কত হয়? তো বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে তাকেই তো বলে যোজ্যতা। তাহলে বাইরের কক্ষে যদি ইলেকট্রন কোনো না থাকে, যদি শূন্য থাকে, তাহলে তার যোজ্যতা কত হবে? তার যোজ্যতাও শূন্য হয়ে যাবে। তাহলে অপশন বি এরটা হয়ে যাবে এর অ্যান্সার শূন্য। ঠিক আছে, এরপরে 16 কোশ্চেনটা আছে নিচের কোনটি কোরকোদগমের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে? তো অপশন এ এরটা আছে প্লাজমোডিয়াম, অপশন বি এরটা আছে ইস্ট, অপশন সি এরটা আছে অ্যামিবা, অপশন ডি এরটা আছে লেইশম্যানিয়া। তো অপশন বি এরটা হয়ে যাবে অ্যান্সার ইস্ট। ইস্ট হচ্ছে কোরকোদগমের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। এরপরে 17 কোশ্চেনটা বলেছে 10 নিউটন ও 5 নিউটন 10 নিউটন ও 5 নিউটন দুটি বল একই বস্তুর ওপরে ক্রিয়া করলে সেক্ষেত্রে বস্তুটির ওপর ক্রিয়াশীল মোট বল কত হবে? ঠিক আছে, তো দেখো একটা বস্তুর ওপর দুটো বল ক্রিয়া করছে, সেই দুটো বলের যোগফলই সেই বস্তুটির ওপর মোট ক্রিয়াশীল বল হবে। তাহলে 10 নিউটন প্লাস 5 নিউটন কত হবে? 15 নিউটন। তাহলে অপশন এরটা হয়ে যাবে অ্যান্সার, যে বস্তুটির ওপর মোট 15 নিউটন বল ক্রিয়া করছে। এরপরের কোশ্চেনটা আছে কোন মৌলটি তড়িৎ ঋণাত্মক? মানে এখানে চারটে অপশনে মৌল দেওয়া আছে, তাদের মধ্যে কে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক তোমাকে জানতে চেয়েছে। প্রথমেরটা আছে সালফার, দ্বিতীয়টা আছে ক্লোরিন, তৃতীয়টা আছে ফসফরাস আর ডি এরটা আছে অ্যালুমিনিয়াম। তো এখানে অপশন বি এরটা হয়ে যাবে অ্যান্সার ক্লোরিন। কিন্তু তোমাকে যদি বলতো যে টোটাল পিরিয়ডিক টেবিলে সব থেকে কে বেশি তড়িৎ ঋণাত্মক, তখন কিন্তু ফ্লুরিন অ্যান্সার হয়ে যেত। যেহেতু এখানে ফ্লুরিন নেই তাই জন্য ক্লোরিন হয়ে যাবে। ঠিক আছে, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মক হচ্ছে ধরো 4, টোটাল ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা 4-এর কাছাকাছি, এটা তোমরা মনে রাখবে। এরপর 19-এর কোশ্চেনটা বলে দিয়েছে 60 কেজি ভরের কোনো বস্তুকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে অতিক্রম করতে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে বলের তোমাকে যে ফর্মুলা সেটা জানতে হবে আগে। তাহলে বল এফ সমান কি হয়? এম ইন্টু এ, মানে বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর সমান বলে দিয়েছে 60 কেজি আর ত্বরণ হচ্ছে যে 4, তাহলে 60 ইন্টু 4 সমান 240 নিউটন। তাহলে অপশন সি এরটা হয়ে যাবে অ্যান্সার, 240 নিউটন বল প্রয়োগ করতে হবে। এরপর 20 কোশ্চেনটা বলেছে একটি গৃহে মাসে 150 ইউনিট শক্তি খরচা হয়। ঠিক আছে, এটি কত জুল সেটাকে তোমায় বলতে বলেছে। তাহলে 1 ইউনিট সমান কত জুল জানলেই তুমি বলতে পারবে যে 150 ইউনিট সমান কত জুল। তাহলে 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার, আবার ওটা সমান হচ্ছে যে 3.6 ইন্টু 10⁶ জুল, মানে 1 ইউনিট সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এটা যখন 150 ইউনিট বের করবো খালি 150 গুণ করে দেবো, 150 ইন্টু 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 5.4 ইন্টু 10⁸ জুল। ঠিক আছে, তাহলে অপশন ডি এরটা হয়ে যাবে অ্যান্সার, 5.4 ইন্টু 10⁸ জুল। এরপরে 21-এর কোশ্চেনটা আছে দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করেন কারণ প্রতিবিম্বটি কি ধরনের হয়? ঠিক আছে, তো আমরা কি জানি, প্রথমে জানতে হবে যে কি ধরনের মিরর তারা ইউজ করে। তো এখানে তোমাদের বলে দিয়েছে অবতল দর্পণ তো ওরা ইউজ করে। ঠিক আছে, ডেন্টিস্টেরা। তো অবতল দর্পণে কি হয়, ওরা দাঁতের সাইজটা যাতে বড় দেখার জন্য, বড়ভাবে দেখতে পায় তার জন্য তারা অবতল দর্পণটা ব্যবহার করে। তার মানে কি হবে, প্রতিবিম্বটি যেটা উৎপন্ন হবে সেটা একটা বড় হবে এবং ভার্চুয়াল হবে, মানে অসৎ বিম্ব হবে। তাহলে অপশন বি এরটা হয়ে যাবে অ্যান্সার, যে অসৎ এবং বর্ধিত। ঠিক আছে, এরপরে 22-এর কোশ্চেনটা আছে 12C6 এর থেকে কি বোঝা যায়? মানে এর মধ্যে কটি ইলেকট্রন, কটি নিউটন, কটি প্রোটন আছে জানতে হবে। তো আমরা প্রথমে কি জানি যে ওপরে যেটা থাকে সেটা নিউটন প্লাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে এই যে 6টা, এটা হচ্ছে যে শুধুমাত্র প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা যদি ওপরটা থেকে 12 থেকে 6 বাদ দিই তাহলে শুধু আমাদের কত নিউটন সংখ্যা আছে তাহলে বেরিয়ে যাবে। তাহলে নিউটন সংখ্যা বেরোবে হচ্ছে যে 6টা, 12 - 6 করলে 6 হয়ে যাবে। আর যদি প্রোটন সংখ্যা বলি তাহলে হচ্ছে প্রোটন সংখ্যা টোটাল 6টা। তাহলে দেখো এই অপশনটা কোথায় আছে, এই যে অপশন বি এরটা কি আছে, দেখো অপশন বি এরটা আছে, এটির মধ্যে 6টি নিউটন ও 6টি প্রোটন সংখ্যা থাকে।
ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা বের করে পরীক্ষার হলে দেখে নেবে যে কিভাবে যদি যেরকম অপশন থাকবে সেই অনুযায়ী তোমরা উত্তরটা দেবে। দেখো এরপর 23-এর কোশ্চেনটা বলেছে নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনটা তোমায় জানতে চেয়েছে। তো এর আগে তোমাকে জানতে হবে যে হাইড্রোকার্বনের সংকেত কি হয় বা ফর্মুলা কি হয়। তো হাইড্রোকার্বনের ফর্মুলা হয় CnH2n+2। ঠিক আছে, তো এখানে দেখো যে বি এর অপশনটা আছে C2H6। ঠিক আছে, মানে n সমান যদি 2 তোমরা ধরো, n সমান যদি 2 হয়, তাহলে এখানে যদি এই সংকেতে যদি তোমরা বসিয়ে দাও, তাহলে দেখো C2 হবে H2n, মানে 2 ইন্টু 2 মানে 4 প্লাস 2 মানে 6। তাই জন্য অপশন বি এরটা হয়ে যাবে অ্যান্সার, যে এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা জানতে চেয়েছে, যে এখানে বলে দেবে তাহলে C2H6 একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এছাড়াও কয়েকটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, তোমরা এই চারটায় দেখতে পাবে। এখানে যেমন ইথেনটা দেওয়া ছিল। ঠিক আছে, এছাড়াও আছে মিথেন একটা হাইড্রোকার্বন, তারপরে প্রোপেন, বিউটেন, মানে যার শেষে ANE, এই যে এন কথাটা থাকবে তারাই জেনারেলি তোমার হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়। তাহলে এখানে অপশন বি এরটা হয়ে যাবে অ্যান্সার। দেখো আজকে টোটাল এই 23টাই কোশ্চেন ছিল, তো 23টা কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আর তার সাথে বলবে যে তোমরা এই 23টা কোশ্চেনের মধ্যে কতগুলো অ্যান্সার নিজের থেকে করতে পারতে। ঠিক আছে, তো আর তোমাদের যদি আর কোনো ডাউট থাকে সেগুলোও তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করে দেবে। ধন্যবাদ।